চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মী তাদের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই মামলার যিনি আইনজীবী গোপা বিশ্বাস। গোপাদি, ইমেজ বেঙ্গলের স্বাগত। ধন্যবাদ। গোপাদি, আজকে সকালে আমরা জানি যে এই মামলার শুনানি ছিল, তো প্রথম থেকেই মামলায় কি হলো? দেখুন, এই মামলার যা হওয়ার ছিল সেটাই হলো। বেসিক্যালি দেখুন, এই মামলা তো আজকের নয়, এই মামলা দীর্ঘদিন এই মামলার শুনানি হয়েছে। বিশেষ করে যে 4টে সিলেকশন প্রসেস নিয়ে যে দুর্নীতির কথা এসএসসি একাধিকবার উঠে এসছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এবং সেটা এক রাউন্ড নয়, বেশ কয়েক রাউন্ড হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আবার সুপ্রিম কোর্ট থেকে স্পেশাল বেঞ্চে, এবং তারপরে আবার সুপ্রিম কোর্টে। বারবারই কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একটা কথাই বলেছে, এই যে সিলেকশন প্রসেসগুলির কথা হয়েছে সেগুলোতে পাহাড় পর্বত প্রমাণ দুর্নীতি কিন্তু দেখা গেছে। এবং কোর্ট এক প্রকার বাধ্য হয়ে, কারণ কিন্তু কোর্ট কিন্তু ভীষণভাবে চেষ্টা করেছিল যে সেগ্রিগেশন করার, যে কারা দুর্নীতি করে পেয়েছে এবং কারা দুর্নীতি ছাড়া পেয়েছে, সেই নিয়ে কিন্তু কোর্টও প্রচেষ্টা করেছিল। কিন্তু যেহেতু যারা অথরিটি রয়েছে তারা কিন্তু সহযোগিতা করেনি বলে হাইকোর্ট সেই মামলায় কিন্তু পুরো সিলেকশন প্রসেসগুলো বাদ দিতে বাধ্য হয়েছে। সেই মামলা যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টও কিন্তু হাইকোর্টের যে রায় সেটাই বহাল রেখেছে এবং বলেছে যে 4টে সিলেকশন প্রসেসের কিন্তু পুরো প্যানেলটাই বাতিল হবে। এবং পরবর্তীতে যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা হয়েছিল যে যতদিন না নিউ সিলেকশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততদিন যাতে তারা স্কুলে যেতে পারে, সেই পারমিশন নেওয়ার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের কাছে প্রেয়ার করা হয়েছিল। সেটা কিন্তু এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু খারিজ হয়েছে, কারণ একদম স্পেসিফিক অর্ডারে কিন্তু লেখা আছে যে হিউজ দুর্নীতির কারণে, কারণ এখানে মোর দ্যান 50% হচ্ছে আপনার দুর্নীতি দেখা গেছে, সেই জন্য কিন্তু সেই প্রসেসে যারা বাতিল বলে ঘোষণা হয়েছে তাদের কিন্তু সেইটুকানি রিলিফও দেয়নি সুপ্রিম কোর্ট। তার পরবর্তীতে রাজ্য সরকার সেই ধরুন সুমোটো স্টেপ নেওয়া উচিত ছিল। এটা কোর্টের রায়ের আগে কিন্তু তাদের দেখুন আইবি আছে, তাদের অথরিটি, তাদের মেকানিজম, তারা কিন্তু জানে এখানে দুর্নীতি হয়েছে, তাদের নিজে থেকে স্টেপ নেওয়া উচিত ছিল সেই দুর্নীতিগুলো সরিয়ে যারা যোগ্য ক্যান্ডিডেট বা ধরুন যারা বৈধ পেতে পেয়েছে তাদেরকে রেখে দেওয়ার। সেটা না করে রাজ্য সরকার কি করলো, যে যারা দুর্নীতি করে পেলো, যাদের চাকরিগুলো বাতিল হলো, তাদেরকে আবার ভাতা দেওয়ার কথা ঘোষণা করলো। সুপ্রিম কোর্ট যেখানে বললো যে তাদের যে স্যালারিগুলো তারা পেয়েছে এতদিন টেন্টেড ক্যান্ডিডেট গুলো, তাদের কিন্তু স্যালারিগুলো ফেরত নেওয়ার কথা বললো, এবং সেখানে একটি মেকানিজম বলে দিল কিভাবে ফেরত নিতে হবে, এবং বলে দিল 12% ইন্টারেস্ট সমেত ফেরত নিতে হবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সেই রায়কে মান্যতা দিয়ে কিন্তু সেই যে প্রসেস ফেরত নেবার যে প্রসেস সেইটা কিন্তু ইনিশিয়েট করার কথা ছিল, সেটা না করে উল্টো তাদেরকে আরো কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলো এই নোটিফিকেশন বা ধরুন এই স্কিমের মাধ্যমে, এই ভাতার নাম করে। স্বাভাবিকভাবেই যে এই টাকাগুলো তো তার আর বাড়ির সম্পত্তি থেকে বিক্রি করে দিচ্ছে না, এগুলো সরকারি টাকা। সরকারি টাকা মানে জনসাধারণের, সাধারণ মানুষের করের টাকা, সেই টাকাই কিন্তু সরকার সেগুলো ব্যবহার করছে এক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে যদি এইটা ব্যবহার করে তাহলে তো স্বাভাবিক যারা ধরুন দুর্নীতির কারণে নিয়োগ পায়নি, দুর্নীতির কারণে অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তারাও তো ফিনান্সিয়াল ডিস্ট্রেসে রয়েছে, তারা কেন পাবে না? সেই নিয়ে কিন্তু মামলা হয়েছিল এবং মামলা কিন্তু দীর্ঘ শুনানি হয় এবং তারপরেই মামলার কিন্তু রিজার্ভ ছিল এবং আজকে সেই মামলার জাজমেন্টের জন্য লিস্টে আসে। পরবর্তীতে দেখা যায় যে জাজমেন্টের যে ওই আজকে অর্ডার হয়েছে, অন্তর্বর্তীকালীন একটি অর্ডার হয়েছে, সেখানে বলেছে যে ওই যে স্কিমটার কথা উল্লেখ করেছে যেটা মে মাসে পাবলিশ হয়েছিল, সেই স্কিমটা কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই মিনভাইল 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এবং যারা রেসপন্ডেন্ট আছে তারা তাদের বক্তব্য হলফনামা আকারে কোর্টে পেশ করবে, এবং ওই 4 সপ্তাহ পরে পরবর্তী যে 2 সপ্তাহ থাকবে ওই হলফনামার যে থাকবে যেগুলো রেসপন্ডেন্ট দেবে তার এগেনস্টে আমাদের যা বক্তব্য আমরা আবার সেগুলো হলফনামা আকারে কোর্টে সাবমিট করবো, এবং তারপরে পরবর্তী হিয়ারিং হবে এবং আলটিমেটলি সেটার ফাইনাল ডিসিশন হবে। একেবারে। কিন্তু এই হাইকোর্টের এই নির্দেশের পর স্বভাবতই তৃণমূলের যিনি মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে এদেরকে চিনে রাখুন। মুখ্যমন্ত্রী যারা চাকরি হারা তাদের পরিবারগুলোর অসহায় অবস্থা, সেই অবস্থা থেকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী একটা মানবিক পথ দেখিয়েছিলেন, সেই পথটাও কিন্তু তারা সফল হতে দিল না, তাই তাদেরকে চিনে রাখুন।
দেখুন সেটা তো চিনে রাখা উচিত। চিনে কারা রাখবে? দেখুন মানুষজন কিন্তু যারা ধরুন এই অবৈধ পথে পেয়েছে এবং যারা ধরুন এই অবৈধ পথের কারণে সাফার করছে, তারা কিন্তু আর চিনে রাখার কিছু নেই। তারা জানে এর জন্য কারা দায়ী। এর জন্য একমাত্র যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে অথরিটি, এবং অথরিটির এক্সট্রা লোভ। কারণ তারা চাকরির বিনিময়ে, চাকরিগুলো টাকার বিনিময়ে তারা কিন্তু চাকরিগুলো বিক্রি করেছে বাজারে। সেটা ধরুন 10 লাখ 15 লাখ এইভাবে কিন্তু চাকরি বিক্রি হয়েছে বাজারে। যেমন পণ্য বিক্রি হয় বাজারে, সেরকম ভাবে চাকরিগুলোও বিক্রি হয়েছে। তাই মানুষজনের নতুন করে চেনার কিছু নেই, মানুষজন জানে এর পেছনে দায়ী কে। এবং ধরুন এই দপ্তরগুলো বা ধরুন এই রাজ্য সরকারের যে ইনিশিয়েটিভ, তারা নিজেরাও জানে যে এই এই যে নোটিফিকেশন বা এই স্কিম কখনোই আইনের চোখে টেনেবল নয়। তারা নিজেরা জানে, তারা ইচ্ছা করে এই রকম করেছে, এবং তারা পরবর্তীতে তাদের এটা স্বভাব যে পরবর্তীতে কোর্টের ঘাড়ে দোষ দেবে এবং বলবে যারা মামলা করেছে তাদের দোষ দেবে। এটা নতুন কিছু না, এর আগেও এরকম ঘটনা ঘটেছে, এবং এটাও যে উনি নতুন কথা বলছেন তা নয়, একই হবে। সেটা ধরুন আমরা আগে থেকেও জানতাম, কিন্তু কিছু করার নেই। কোর্ট যদি দেখে কোনো ভুল হয়েছে, কোনো অন্যায় হয়েছে, তাহলে কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে। স্বাভাবিকভাবে এখানেও হস্তক্ষেপ করেছেন এবং সেই স্কিমটা স্টে করেছে, কারণ এটা জনগণের টাকা। এভাবে এরকম খোলামখুচি সেটাকে ব্যবহার করা যায় না। একদিকে যেমন ধরুন ডিএ মামলা যখন হচ্ছিল তখন কিন্তু বলছিল যে আমাদের টাকা নেই, সরকারের ব্যাগ কোমর ভেঙে যাবে। অতএব দেখা যাচ্ছে যে আবার এই যাদের ধরুন অলরেডি চাকরি করছে সেই সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার যে বকেয়া ডিএ, সেটা দেওয়ার ক্ষমতা সরকারের নেই। অথচ দেখুন এইভাবে খয়রাতি করে যাচ্ছে কাদেরকে? যেসব টেন্টেড, কারণ এখানে যদি তাও কোর্ট তাও ভাবতো, যদি ধরুন যারা টেন্টেড বলে ডিক্লেয়ার হয়েছে তাদেরকে বাদ দিত, এই স্কিমে কিন্তু টেন্টেড আনটেন্টেড সবাইকে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে টেন্টেডদের পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু এই স্কিমটা চালু করেছিল। স্বাভাবিকভাবেই যারা ধরুন এই জিনিসগুলো সম্পর্কে তো এখন অনেকে ওয়াকিবহাল হয়েছে, তারা জানে এর পেছনে কারা দায়ী। নতুন করে উনি বলবেন বলে চিনে নেবেন এরকম তো কোনো ব্যাপার নেই। অনেক ধন্যবাদ।